5টা লাশ, একই ঘর, একই রাত, আর প্রত্যেকের মুখের ভেতর গুজে দেওয়া এক মুঠো কালো সর্ষে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল অন্য জায়গায়। ঘরটার দরজা ভেতর থেকে বন্ধ ছিল, জানলাগুলোও বন্ধ। কেউ ঢোকেনি, কেউ বেরোয়নি। তবু 5 জন মানুষ একসঙ্গে মারা গেল কিভাবে? আর মৃত্যুর ঠিক আগে তারা সবাই চিৎকার করে একই নাম বলেছিল, ষোড়শী। আজকের গল্প, যে মেয়েটাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। এই কাহিনী কোনো দুর্বল মানুষের জন্য নয়, কারণ এটা শুধু ভূতের গল্প না, এটা এমন এক অভিশাপের গল্প যা 150 বছর ধরে অপেক্ষা করছিল, এবং যার শেষ দেখেছিলেন স্বয়ং তারানাথ তান্ত্রিক। আমি বহু প্রেত, ডাইনি, শাকচুনি, এমনকি ব্রহ্মদৈত্যের সঙ্গেও পরিচিত হয়েছি, কিন্তু এমন এক সত্তার মুখোমুখি জীবনে মাত্র একবারই হয়েছিলাম, যার কথা মনে পড়লে আজও আমার মাঝরাতে ঘুম ভেঙে যায়। কারণ যে রাতে আমি তাকে শেষবার দেখেছিলাম, সেই রাতেই 5 জন মানুষ মারা গেছিল, আর তাদের প্রত্যেকের মুখের ভেতরে গুজে দেওয়া ছিল এক মুঠো কালো সর্ষে। কথাটা বলে তারানাথ বাবু চুপ করে গেলেন। বাইরে তখন বর্ষার রাত, জানলার কাছে টুপটাপ বৃষ্টির শব্দ, দূরে কোথাও মেঘ গর্জে উঠল। আমি একটু নড়ে চড়ে বসলাম। তারানাথ বাবু ধীরে ধীরে তামাকের ধোঁয়া ছেড়ে বললেন, ঘটনাটা আজ থেকে প্রায় 30 বছর আগেকার। তখন আমার বয়স কম, শক্তিও বেশি ছিল। সেই সময় একদিন বীরভূমের এক প্রত্যন্ত গ্রাম থেকে একজন লোক আমার কাছে আসে। লোকটার নাম রমাপ্রসাদ। চেহারা দেখলেই বোঝা যায় বনেদি বংশের মানুষ, কিন্তু তার চোখের ভেতর এমন আতঙ্ক ছিল যা আমি সাধারণত মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানুষের মুখে দেখেছি। সে এসে বলল, তান্ত্রিক মশাই, আপনি না গেলে আমাদের বংশ শেষ হয়ে যাবে। আমি হেসে বললাম, হ্যাঁ, তো বড় কথা। লোকটা উত্তর দিল না, শুধু বলল, আপনি একবার চলুন, তারপর নিজেই বুঝবেন। কয়েকদিন পরে আমি তার সঙ্গে রওনা দিলাম। সন্ধ্যার সময় গ্রামে পৌঁছালাম। গ্রামে পা দিয়েই একটা অদ্ভুত অনুভূতি হলো। গ্রামটা যেন বেঁচে থেকেও মৃত। মানুষ আছে, ঘর বাড়ি আছে, গরু ছাগল আছে, কিন্তু শব্দ নেই। অকারণ নীরবতা, যেন সবাই অপেক্ষা করছে কোনো ভয়ঙ্কর ঘটনা। জমিদার বাড়িতে পৌঁছে দেখি বিশাল প্রাসাদ, 200 বছরের পুরনো। দেওয়ালে শ্যাওলা ধরে গেছে, জানলার কাঠ পচে উঠেছে, বড় উঠোনের মাঝখানে একটা শুকনো কুয়ো। সব মিলিয়ে এমন পরিবেশ যেখানে সন্ধে নামার সঙ্গে সঙ্গে ভূতের গল্প সত্যি বলে মনে হয়। রাতে খাওয়া দাওয়ার পরে রমাপ্রসাদ আমাকে সব খুলে বলল। তাদের বংশে প্রতি বছর আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী রাতে একজন করে পুরুষ সদস্য মারা যায়। মৃত্যুর আগে 3 রাত ধরে সে একই স্বপ্ন দেখে, একটি মেয়ে তাকে ডাকছে। হলুদ শাড়ি পরা, খোলা চুল, আর তার চারপাশে সর্ষে ফুল। তারপর সপ্তমীর রাতে মৃত্যু। 150 বছর ধরে একই ঘটনা, একটাও বছর বাদ যায়নি। আমি প্রথমে ব্যাপারটাকে গুজব ভেবেছিলাম, কিন্তু যখন পুরনো নথিপত্র দেখলাম, তখন আর সন্দেহ রইল না। মৃত্যুগুলো সত্যি, অস্বাভাবিকও বটে। কারণ মৃতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকতো না, শুধু একটা জিনিস মিলত, প্রত্যেকের মুখের ভেতর পাওয়া যেত কালো সর্ষে। এই বছরের শিকার হতে চলেছে রমাপ্রসাদের ছোট ভাই শশাঙ্ক। ইতিমধ্যে সে 2 রাত একই স্বপ্ন দেখেছে। পরদিন তৃতীয় রাত আমি তাকে দেখতে গেলাম। ছেলেটার বয়স 30-এর বেশি হবে না, কিন্তু মুখ দেখে মনে হচ্ছিল দীর্ঘদিনের রোগী। চোখের নিচে কালি, ঠোঁট শুকনো। আমি তার হাত ধরতেই চমকে উঠলাম। হাতটা বরফের মতো ঠান্ডা, আর তার শরীর থেকে কাঁচা সর্ষের গন্ধ আসছে। আমি সেই রাতে তার ঘরের বাইরে বসলাম। রাত তখন প্রায় 12টা। হঠাৎ ঘরের ভেতর থেকে একটা মেয়েলি হাসির শব্দ ভেসে এলো, খুব মৃদু কিন্তু স্পষ্ট। আমি দরজা খুলে ঢুকলাম, দেখি শশাঙ্ক ঘুমের মধ্যে বিড়বিড় করছে। আমি কান পেতে শুনলাম, সে বলছে, সর্ষে ফুটছে, আমি আসছি। তারপর আচমকা চোখ খুলে বসলো। সেই চোখ মানুষের নয়, হলুদ, অস্বাভাবিক উজ্জ্বল। সে আমার দিকে তাকিয়ে বলল, কে তুই? কিন্তু গলাটা ছিল নারীর। আমি সঙ্গে সঙ্গে মন্ত্র জপ শুরু করলাম।
এক ঝটকায় ঘরের সমস্ত জানলা খুলে গেল, বাতাসে প্রদীপ নিভে গেল, ঘর অন্ধকার, শুধু দুটো হলুদ চোখ জ্বলজ্বল করছে। কয়েক সেকেন্ড পরে সব স্বাভাবিক হয়ে গেল। শশাঙ্ক অজ্ঞান হয়ে গেছে, সকালে উঠে কিছুই মনে করতে পারল না। কিন্তু আমি বুঝলাম এখানে সাধারণ প্রেতের কোনো কাজ নেই, এর পেছনে বহু পুরনো কিছু আছে। পরদিন আমি গ্রামের সবচেয়ে বৃদ্ধ লোকটার সঙ্গে দেখা করলাম। প্রথমে সে কিছুই বলতে চাইছিল না, পরে অনেক অনুরোধে সে মুখ খুলল। সে বলল, ষোড়শী নামের একটা মাইয়া আসিল। কে সে? তান্ত্রিকের মাইয়া। তারপর ধীরে ধীরে এক ভয়ঙ্কর কাহিনী বেরিয়ে এলো। প্রায় 150 বছর আগে গ্রামের জমিদার হরিনারায়ণ রায়চৌধুরী ষোড়শী নামের এক তান্ত্রিক কন্যাকে বিয়ে করতে চেয়েছিল। মেয়েটি রাজি হয়নি, কিন্তু সেই অপমান জমিদার মেনে নিতে পারেনি। গ্রামের আরো 4 জন প্রভাবশালী মানুষকে সঙ্গে নিয়ে সে মেয়েটির বিরুদ্ধে ডাইনি বিদ্যার অভিযোগ আনে। বিচার বসে, প্রমাণ লাগে না, কারণ জমিদারের ইচ্ছাই ছিল আইন। এক অমাবস্যার রাতে ষোড়শীকে গ্রামের বাইরে সর্ষে খেতে নিয়ে যাওয়া হয়। তার হাত পা বেঁধে সেখানেই তাকে জীবন্ত কবর দেওয়া হয়। আমি বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, তুমি এসব জানলে কি করে? সে কাঁপা কাঁপা গলায় বলল, আমার ঠাকুরদা দেখছিল। তারপর? বৃদ্ধ অনেকক্ষণ চুপ করে থেকে বলল, মাটি চাপা দেওয়ার আগে মাইয়াটা হাসছিল। আমি আর কোনো প্রশ্ন করিনি, কারণ কথাটা শুনেই আমার শরীর ঠান্ডা হয়ে গেছিল। মৃত্যুর মুখে দাঁড়িয়ে মানুষ হাসে না, বিশেষ করে জীবন্ত কবর দেওয়ার সময়। সেই রাতেই আমি একা বেরিয়ে পড়লাম সর্ষে ক্ষেতের দিকে। গ্রামের লোকজন কেউ যেতে রাজি হলো না। শুধু এক বৃদ্ধ পথ দেখিয়ে দিয়ে বলল, রাতের পরে ওইখানে মানুষ গেলে আর আগের মতন ফেরে না। আমি হেসেছিলাম, কিন্তু পরে বুঝেছিলাম কথাটা মিথ্যে ছিল না। রাত তখন 11টা, চাঁদ মেঘে ঢাকা, চারপাশে খুটখুটে অন্ধকার। আমি লণ্ঠন হাতে এগোচ্ছি, হঠাৎ বাতাসে একটা গন্ধ পেলাম, সর্ষে ফুলের। কিন্তু আশ্চর্য, চারদিকে কোথাও সর্ষে নেই, তবু গন্ধটা ক্রমশ বাড়ছে। আরো কিছু দূর এগোতেই দেখি মাটির রং বদলে গেছে, চারপাশের মাটি কালচে, কিন্তু একটা নির্দিষ্ট জায়গার পর থেকে হলুদ, যেন মাটির নিচে এখনো সর্ষে ফুল ফুটে। আমি মন্ত্রপুত সর্ষের দানা মাটিতে ছুঁড়ে দিলাম। সঙ্গে সঙ্গে মাটির নিচ থেকে দীর্ঘশ্বাসের মতন শব্দ উঠল। একটা না, অনেকগুলো, যেন বহু মানুষ একসঙ্গে কাঁদছে। আমার লণ্ঠনের আলো কেঁপে উঠল। বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল, আর আমি তখনই তাকে প্রথমবার দেখলাম। আমার থেকে প্রায় 50 হাত দূরে, হলুদ শাড়ি, দীর্ঘ চুল, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার চারপাশে হাজার হাজার সর্ষে ফুল ফুটে আছে। আমি চোখের পলক ফেললাম, আর সে নেই। তার জায়গায় মাটিতে একটা লম্বা ফাটল, যেন ভেতর থেকে কেউ বেরোতে চেয়েছিল। ঠিক তখনই কানের পাশে একটা গলা শুনলাম। তুই তাদের রক্ষা করতে এসেছিস? আমি ঘুরে দাঁড়ালাম, কেউ নেই, কিন্তু গলাটা আবার শোনা গেল। তারা কি আমাকে রক্ষা করেছিল? আমি জিজ্ঞেস করলাম, কে তুই? কিছুক্ষণ নীরবতা, তারপর মাটির নিচ থেকে উত্তর এলো, আমি আমি অপেক্ষা। সেই উত্তর শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন হয়ে গেল, কারণ আমি বুঝলাম যে সত্তার মুখোমুখি দাঁড়িয়ে আছি সে শুধু প্রেত নয়, সে বহু বছরের জমাট বাঁধা কিছু, আর তার অপেক্ষার শেষ সময় এসে গেছে। সেই রাতেই আমি জমিদার বাড়িতে ফিরে এলাম, কিন্তু ভোর পর্যন্ত আর চোখে ঘুম আসেনি। বারবার মনে হচ্ছিল সর্ষে ক্ষেতের নিচে কিছু একটা এখনো জেগে আছে, কিছু একটা যা মানুষের ভাষায় বোঝানো যায় না। পরদিন সকাল থেকেই আমি জমিদার বাড়ির পুরনো কাগজপত্র খুঁজতে শুরু করলাম। একসময় বাড়ির উত্তর কোণের একটা বন্ধ ঘর খুলতে হলো। ঘরটা বহু বছর ব্যবহার হয়নি, ভেতরে ধুলো জমে, মাকড়সার জাল, পচা কাঠের গন্ধ। সেখানে একটা লোহার সিন্দুক পেলাম। অনেক কষ্টে খুলে দেখি পুরনো দলিল, চিঠিপত্র আর কয়েকটা ডায়েরি। একটা ডায়েরি পড়তে পড়তে আমার শরীর ঠান্ডা হয়ে গেল।
ওটা ছিল হরিনারায়ণ রায়চৌধুরীর ছোট ভাইয়ের লেখা। সে লিখেছে, আমরা ভেবেছিলাম মেয়েটা কাঁদবে, প্রাণ ভিক্ষা চাইবে, কিন্তু সে হাসছিল। শেষ পর্যন্ত হাসছিল। মাটি চাপা দেওয়ার আগে বলেছিল, আমি ফিরবো না, ফিরবে তোমাদের পাপ। আমি বাকিটা পড়তে লাগলাম। সেখানে আরো লেখা ছিল, কবর দেওয়ার পর 3 রাত ধরে সর্ষে ক্ষেতের ভেতর থেকে গান শোনা যেত, মেয়েলি গলা। কেউ সাহস করে কাছে যায়নি। চতুর্থ রাতে 5 জন বিচারকের একজন হঠাৎই মারা যায়, মুখ ভর্তি কালো সর্ষে। সেখান থেকেই শুরু। তারপর প্রতি বছর একজন একজন একজন। ডায়েরির শেষ পাতায় কালি দিয়ে আঁচড় কাটা, তার নিচে লেখা, আমরা ভুল করেছি। আমি বুঝলাম অভিশাপের শক্তি শুধু ষোড়শীর মৃত্যুর মধ্যে নেই, তার চেয়েও বড় কিছু এখানে কাজ করছে। সেদিন সন্ধ্যায় আমি আবার শশাঙ্ককে দেখতে গেলাম। ঘরে ঢুকেই বুঝলাম কিছু একটা বদলেছে। সে জানলার পাশে বসে বাইরে তাকিয়ে আছে। আমি ডাকতেই ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালো। তার চোখের তলায় গভীর ছায়া। সে বলল, ও আজ আমাকে নিয়ে যাবে। কে? যে অপেক্ষা করছে। আমি জিজ্ঞেস করলাম, স্বপ্ন দেখেছো? সে মাথা নাড়ল। এইবার স্বপ্ন না, আমি ওকে নিজের চোখে দেখেছি। কোথায়? বাড়ির পেছনের বট গাছের কাছে। আমি চুপ করে রইলাম। শশাঙ্ক নিচু গলায় বলল, ও রাগ করেনি, তাহলে? ও শুধু খুব দুঃখী। কথাটা শুনে আমি অদ্ভুতভাবে বিচলিত হলাম। কারণ অধিকাংশ অশুভ সত্তার মধ্যে ক্রোধ থাকে, হিংসা থাকে, কিন্তু দুঃখ, অসীম দুঃখ, উহুম, এটা অন্য কিছু। সেদিন রাতেই আমি গ্রামের উত্তরের পুরনো শ্মশানে গেলাম। সিদ্ধান্ত নিয়েছিলাম সত্যিটা জানতেই হবে, যে কোনো মূল্যে। শ্মশানটা বহু পুরনো, বড় বড় বট গাছ, ভাঙা চিতা, মাঝে মাঝে বাতাসে পোড়া কাঠের গন্ধ। আমি মণ্ডল এঁকে সাধনায় বসলাম। মন্ত্রপাঠ চলল দীর্ঘক্ষণ। রাত ক্রমশ গভীর হতে লাগলো। হঠাৎ অনুভব করলাম চারপাশের তাপমাত্রা কমে যাচ্ছে। কয়েক মিনিটের মধ্যেই নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোতে লাগলো। তারপর প্রদীপ নিভে গেল, আর অন্ধকারের মধ্যে আমি তাকে আবার দেখতে পেলাম। এবার আগের চেয়ে স্পষ্ট। হলুদ শাড়ি, ফ্যাকাশে মুখ আর দীর্ঘ চুল। চোখ দুটো গভীর কুয়োর মতো। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, সত্যিটা জানতে চাস? আমি বললাম, হ্যাঁ। সে হাত তুলল, আর আমার সামনে দৃশ্য ভেসে উঠল। আমি যেন আর শ্মশানে নেই। আমি চলে গেছি 150 বছর আগের সেই রাতে। সর্ষে ক্ষেত, মশালের আলো, আর 5 জন মানুষ। মাঝখানে বাঁধা অবস্থায় দাঁড়িয়ে ষোড়শী। আমি তার মুখের দিকে তাকালাম। সত্যিই সে হাসছিল, কিন্তু সেই হাসির মধ্যে উন্মাদনা ছিল না, ছিল করুণা, যেন সে আগেই জানে কি হতে চলেছে। হরিনারায়ণ বলল, শেষবারের মতন বলছি, রাজি হও। ষোড়শী মাথা নাড়ল। না। তাহলে মরতে হবে। ষোড়শী মৃদু হেসে বলল, মৃত্যুকে আমি ভয় পাই না। তারপর সে আকাশের দিকে তাকিয়ে কিছু মন্ত্র উচ্চারণ করলো, কিন্তু মন্ত্রটা প্রতিশোধের ছিল না। না, আমি স্পষ্ট শুনলাম সে বলছিল, হে মহাকাল, সত্যকে সাক্ষী রেখো। তারপর মাটি চাপা দেওয়া হলো। দৃশ্যটা মিলিয়ে গেল। আমি আবার শ্মশানে ফিরে এলাম, কিন্তু আমার মাথার ভেতর একটা প্রশ্ন ঘুরছিল। যদি সে প্রতিশোধ না চেয়ে থাকে, তাহলে এই অভিশাপ এলো কোথা থেকে? সেই মুহূর্তে সে যেন আমার মনের কথা পড়ে ফেলল। সে বলল, আমি তাদের মারিনি। আমি স্তব্ধ। তাহলে? সে ধীরে ধীরে উত্তর দিল, তাদের পাপ মেরেছে। কথাটা শুনে সবকিছু পরিষ্কার হয়ে গেল। দীর্ঘদিন ধরে জমে থাকা অপরাধবোধ, ভয়, নিষ্ঠুরতা, অন্যায়, এসবই একসময় শক্তি হয়ে উঠেছিল। আর সেই শক্তি তৈরি করেছে সর্ষে পিশাচিনীকে। সে ষোড়শী নয়, সে মানুষের পাপের ছায়া। পরদিন সকালে আমি নতুন করে তদন্ত শুরু করলাম। পুরনো বংশ তালিকা বার করলাম। আর তখন এমন এক তথ্য পেলাম যা আমাকে স্তম্ভিত করে দিল।
হরিনারায়ণ এবং তার সহযোগীর বংশধররা বহু প্রজন্ম ধরে একে অপরের সঙ্গে বিবাহ সূত্রে জড়িয়ে পড়েছিল। ফলে 5টি রক্তধারা ধীরে ধীরে এক জায়গায় এসে মিশেছে। আর সেই একজন মানুষ শশাঙ্ক। আমি যেন বজ্রাহত হলাম। শশাঙ্ক একাই 5 অপরাধের সমস্ত রক্ত বহন করছে। তাই এবারের বছরটা আলাদা। এবার শুধু একজনের মৃত্যু নয়, এবার সেই পাপ সম্পূর্ণ রূপ নিতে চাইছে। সেদিন ছিল কৃষ্ণপক্ষের সপ্তমী, শেষ রাত। আমি বুঝলাম সময় শেষ হয়ে আসছে। রাত 12টার কিছু আগে রমাপ্রসাদ আর শশাঙ্ককে নিয়ে সর্ষে ক্ষেতের দিকে রওনা হলাম। দূর থেকেই বুঝলাম একটা কিছু বদলেছে। যেখানে শুকনো মাটি ছিল, এখানে এখন সত্যিই সর্ষে ফুল ফুটেছে, অসংখ্য, যেন সোনালী সমুদ্র। বাতাসে অদ্ভুত আলো, কোনো চাঁদ নেই, তবু চারপাশ আলোকিত। শশাঙ্ক হঠাৎ থেমে গেল, তার শরীর কাঁপছে। সে ফিসফিস করে বলল, ও এসেছে। পরের মুহূর্তেই মাটি কেঁপে উঠল। সর্ষে ফুলগুলো একসঙ্গে দুলে উঠল, আর তাদের মাঝখান থেকে ধীরে ধীরে একটা অবয়ব উঠে এলো। এবার সে আগের চেয়ে আরো বিশাল, চারপাশে ঘূর্ণায়মান অন্ধকার, চোখে শতাব্দীর ক্লান্তি। সে আমাদের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ, তারপর বলল, শেষ হয়েছে? আমি বললাম, না। সে শশাঙ্কের দিকে তাকালো। এসো। শশাঙ্ক এগোতে শুরু করলো। আমি শেষ তান্ত্রিক ক্রিয়াটি শুরু করলাম। গুরুদেবের শেখানো এক বিরল সাধনা, যার কাজ আত্মাকে বেঁধে রাখা নয়, সত্যকে প্রকাশ করা। মন্ত্রপাঠ শুরু হতেই চারদিকে দৃশ্য বদলে গেল। সর্ষে ক্ষেত অদৃশ্য, অন্ধকার অদৃশ্য। আমি দেখলাম ষোড়শী দাঁড়িয়ে আছে, একজন সাধারণ মেয়ে, ক্লান্ত, ভীত, একাকী। আর তার সামনে দাঁড়িয়ে আছে 5 জন নিষ্ঠুর মানুষ। তারপর দৃশ্য আবার বদলালো। আমি দেখলাম মৃত্যুর পরেও তারা শান্তি পায়নি। তাদের অপরাধ তাদের এখনো তাড়া করছে, প্রজন্মের পর প্রজন্ম। অবশেষে সেই পাপী রূপ নিয়েছে পিশাচিনীতে। আমি চিৎকার করে বললাম, তুই কি চাস? সে উত্তর দিল না। আমি আবার বললাম, প্রতিশোধ? নীরবতা। নাকি মুক্তি? এই শব্দটা শুনে তার চোখে পরিবর্তন এলো। মনে হলো বহু বছর পরে সে শব্দটা শুনছে। মুক্তি। সে আস্তে করে বলল। আমি শশাঙ্কের দিকে ইশারা করলাম। সে তো কিছু করেনি। শশাঙ্ক কাঁদছিল। আমি তো কিছু করিনি। কথাটা ভেসে উঠল বাতাসে, আর মুহূর্তেই পিশাচিনীর মুখ বদলে গেল। তার চোখে জল চলে এলো। দীর্ঘ নীরবতার পর সে বলল, আমিও তো কিছু করিনি। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, কারণ এই একটা বাক্যের মধ্যেই পুরো ট্র্যাজেডি লুকিয়েছিল। সে কিছুই করেনি, তবু তাকে মরতে হয়েছিল। অনেকক্ষণ পর সে আকাশের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে হাসলো। এই প্রথম সেই হাসির মধ্যে কোনো ভয় ছিল না, ছিল শান্তি। চারপাশের সর্ষে ফুল ঝরে পড়তে লাগলো, বাতাসে সোনালি পরাগ উড়ল, অন্ধকার পাতলা হয়ে গেল। তার অবয়ব ধীরে ধীরে স্বচ্ছ হতে লাগলো। মিলিয়ে যাওয়ার আগে সে শুধু একটাই কথা বলল, এবার আমি ঘুমাতে চাই। তারপর আর সে ছিল না। সবকিছু নিস্তব্ধ, শুধু ভোরের আলো ফুটছিল। সেই ঘটনার পরে আর কখনো ওই গ্রামে কোনো অস্বাভাবিক মৃত্যু ঘটেনি। সর্ষের গন্ধও কেউ পায়নি। পুরনো ক্ষেতের জায়গায় পরে একটা বিশাল বটগাছ জন্মায়। লোকেরা বলে দুপুরবেলায় সেখানে বসলে অদ্ভুত শান্তি লাগে। কিন্তু গল্পটা এখানেই শেষ না, কারণ প্রায় 10 বছর পরে আমি আবার সেই গ্রামে গেছিলাম। বটগাছের নিচে একটা ছোট মেয়েকে খেলতে দেখলাম। আমাকে দেখে সে হেসে উঠল। আমি জিজ্ঞেস করলাম, তোর নাম কি? সে বলল, ষোড়শী। আমি চমকে উঠলাম। মেয়েটা আবার হাসলো, আমার দিদার দেওয়া নাম। তারপর দৌড়ে চলে গেল। আজও জানি না সেটা কাকতালীয় ছিল কিনা, তবে এইটুকুনি জানি, সব প্রতিশোধ রক্ত চায় না। কিছু প্রতিশোধ শুধু স্মৃতি হয়ে বেঁচে থাকে, আর কিছু আত্মা বহু অন্ধকার পার হয়ে শেষ পর্যন্ত শুধু একটু ঘুম চায়। এই জন্যই আজও কোথাও সর্ষে ফুলের গন্ধ পেলে
আমার সেই রাতটার কথা বড় মনে পড়ে। আর মনে পড়ে সর্ষে পিশাচিনীর সেই শেষ হাসি। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।